রাতভর বৃষ্টিতে তলে গেছে রাজধানীর বহু সড়ক, শ্রমজীবীদের ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ নগরবাসীর। বৃষ্টি হলে রাস্তার মধ্যে পানি জমি জায়গা, আমরা গাড়ি গুড়ি চালাই দেয়। নিউ মার্কেটের সামনে যে পানি, কবরস্থানের সামনে যে পানি, কোয়ার্টারের সামনে পানি জমা থাকে, এটা আজকে নতুন না, অনেক দিন যাবৎ পানি। রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে মিয়ানমারকেই, জাতিসংঘের প্রধান উপদেষ্টার 7 প্রস্তাব, প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগের আহ্বান। কয়েকটি দলের সমন্বয়ে আসছে মধ্যম পন্থার নতুন রাজনৈতিক জোট। কর্মসূচি ও ইস্যু ভিত্তিক বার্তায় নির্ভর করবে সফলতা, বলছেন বিশ্লেষকরা। খাগড়াছড়ির গুইমারায় বহিরাগত জড়ো করে চালানো হয় তাণ্ডব, নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করতেই সহিংসতা, বলছে সেনাবাহিনী। এবং আফগানিস্তানে ইন্টারনেট বন্ধে চরম ভোগান্তি, বিপাকে শিক্ষার্থী, ব্যবসায়ী ও অনলাইন উদ্যোক্তারা, বন্ধ ফ্লাইট চলাচল। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামিমা শাম্মী এবং আমি উজ্জ্বল হাফিজ। বর্ষা শেষে শরতের বৃষ্টিতে তলিয়ে গেছে শহর, ভাটা পড়েছে রাতের আধারে জীবন যুদ্ধে নামা শ্রমজীবী মানুষের রোজগারে, জলাবদ্ধতাও ফিরেছে তার পুরনো রূপে। রাতভর রাজধানীর ঘুরে জলে ভেজা জীবন যুদ্ধ ও জলাবদ্ধতার ভোগান্তির চিত্র তুলে এনেছেন রাজু আহমেদ, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম। কারওয়ান বাজার থেকে পণ্য নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পৌঁছে দেন 50 গিয়াসউদ্দিন। মঙ্গলবার দিবাগত রাত 8টার দিকে সে উদ্দেশ্যেই ভ্যানের হাতল ধরে বেরিয়েছিলেন ঘর থেকে। তবে বর্ষা শেষে শরতের বৃষ্টি ধর্মঘট ডেকেছে তার রোজগারে। আমাদের বৃষ্টি হলে, অল্প বৃষ্টি হলে মনে করেন আমাদের ইনকাম কম হয়, ঠিক আছে, কাজ করতে পারি না বৃষ্টির লেগা। শুধু এই গিয়াসউদ্দিন নয়, রাতের আধারে জীবন যুদ্ধে নামা অনেকের রোজগারের পথ থমকে গেছে ঝুম বৃষ্টিতে, জলাবদ্ধতাও ফিরেছে তার পুরনো রূপে। হাঁটুপানি জমেছে রাজধানীর বাইতুল মোকাররম, মতিঝিল, মিরপুর, নিউ মার্কেট, আজিমপুর, বাড্ডা, মালিবাগ, সচিবালয় এলাকাসহ তেজগাঁও ও তার আশেপাশের এলাকায়। এতে বিপাকে পড়েছেন পথচারী ও বিভিন্ন পেশার মানুষ। বৃষ্টি হলে রাস্তার মধ্যে পানি জমি জায়গা, আমরা গাড়ি গুড়ি চালাই দেয়, মোটর টোর বিজি জায়গা। পানির সমস্যা হলো এটা, বৃষ্টি আসলে সমস্যা বাজে, ড্রেন সাফ করে না, তারা এইভাবে গুতে গাতে থুয়া জায়গা। নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে শহর, তলিয়ে যায় সড়ক, ঘটে দুর্ঘটনা, ভাটা পড়ে রোজগারে, ব্যাহত হয় দৈনন্দিন চলাচল। আর এমন ভোগান্তির পিছনে কর্তৃপক্ষের দায়িত্বহীনতাই মূল কারণ, দাবি তাদের। আটকে জায়গা, পানি জমে জায়গা, এই কারণে পানি বিশাল হয়ে যায়, পানি 11 ফুট পানি হয়ে যায়, এত পানি হয়ে যায়, মানে চলাচল কষ্ট হয়ে যায়, ড্রেন পরিষ্কারই করে না। অপরিকল্পিত নগরায়ন, দখল হয়ে যাওয়া খাল ও জলাশয় এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে রাজধানীর পানি নিষ্কাশনের সব পথ রুদ্ধ। নগরবাসী বলছে, বছরের পর বছর ধরে যে রয়েছে এই জলাবদ্ধতার সমস্যা। কর্তৃপক্ষ শুধু পানি নিষ্কাশনের মাধ্যমে দায়িত্ব শেষ করলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকরী কোনো পদক্ষেপ নেয় না। ফলে শীত, গ্রীষ্ম কিংবা শরতেও নগর থাকে জল আতঙ্কে। রাজু আহমেদ, এখন, ঢাকা। রাজধানীতে বৃষ্টির আরও খবর জানাতে এই মুহূর্তে মতিঝিল থেকে যুক্ত আছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন, আজ যদিও ছুটির দিন, এই বৃষ্টি বিঘ্নিত সকালে সড়কে কেমন উপস্থিতি দেখছেন আর জলাবদ্ধতা নিয়ে কি তথ্য রয়েছে? উজ্জ্বল, যেমনটি এসে মূলত দেখছেন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মতিঝিলে, সেখানেও কিন্তু হাঁটু পানি, এবং আমি রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরেছি, মিরপুর, নিউ মার্কেট সহ সচিবালয় এলাকা এবং একই সঙ্গে বাড্ডা, রামপুরা সব বেশ কিছু এলাকা ঘুরেছি, সেখানেও কিন্তু একই চিত্র, হাঁটু পানি রয়েছে। এবং যেহেতু আজকে ছুটির দিন, সকাল সকাল এখন পর্যন্ত তেমন উপস্থিতি সড়কে নেই, তবুও কিন্তু বেশ কিছু গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করছে, বিশেষ করে সিএনজি, মোটরসাইকেল যোগে কিন্তু মানুষ চলাচল করছে। ফলে যেহেতু হাঁটু পানি জমে রয়েছে সড়কে, সেই জায়গা থেকে কিন্তু
এই হাঁটু পানির জন্য ভোগান্তিতে পড়েছে মানুষ। একই সঙ্গে যদি জানাতে চাই যে বেশ কয়েকটি গাড়ি আমরা সিএনজিকে দেখেছি যারা দুর্ঘটনা কবলে পড়েছে, অর্থাৎ ইঞ্জিন ভিজে গিয়ে তাদের যে যান্ত্রিকতা সেটি কিন্তু থমকে গেছে। আমরা রাতভর রাজধানী জুড়ে ঘুরেছি, সারা রাত ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই রাতভরে কিন্তু দেখেছি যে আসলে রাতের আধারে যারা জীবন যুদ্ধে নামে তাদের জীবিকা কিন্তু মূলত থমকে গিয়েছিল এই বৃষ্টির কারণে। এবং বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলছি, তারা যেমনটা বলছেন যে আসলে বছর পর বছর ধরে এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার পিছনে কারণ মূলত কর্তৃপক্ষের উদাসীনতা, দায়িত্বহীনতা। তারা বলছেন যে বড় কোনো উদ্যোগ না নিয়ে শুধুমাত্র পানি নিষ্কাশনের মাধ্যমে তারা তার দায়িত্ব শেষ করে এবং সেই দায়িত্ব শেষ করে মূলত তারা বসে থাকে। তবে এই জলাবদ্ধতা যেহেতু বছর পর বছর ধরে চলে আসছে, নগরবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র বর্ষাকালেই নয়, শীত গ্রীষ্ম শরতেও কিন্তু এই জলাবদ্ধতার কবলে মানুষ পড়ছে এবং ভোগান্তিতে পড়ছে। ফলে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে নগরবাসী। তারা বলছে যে ডেল্টা প্রকল্প হাতে নিয়ে বড় ধরনের উদ্যোগ হাতে নিয়ে যেন এই জলাবদ্ধতা নিরসন করা যায় সেই পদক্ষেপ নিতে হবে। এবং একই সঙ্গে নগরবাসী যেমনটি বলছেন যে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, পলিথিন সহ অন্যান্য যে উপকরণগুলো রয়েছে যেগুলো আসলে ড্রেনের পথ অর্থাৎ পানি নিষ্কাশনের যে পথ সেই পথগুলো বন্ধ করে দেয়, সেই পথগুলো যেন খোলা রাখতে সহায়তা করে জনগণ, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং জনভোগান্তির কথা যদি বলি যে এখন যেহেতু রাত থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই গুড়ি বৃষ্টি, মাঝে মধ্যে ঝুম বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে মানুষ যারা আসলে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বের হয়েছেন বা বিভিন্ন কাজে বের হয়েছেন তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। পলিথিন বিভিন্ন উপকরণ মাথায় দিয়ে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছেন। তবে যেহেতু বৃষ্টি পড়ছে, একই সঙ্গে মাথার উপরে পানি এবং পায়ের নিচে পানি, দুই পানি মিলেই কিন্তু তাদের যে আসলে চলাচল সেটি বিঘ্নতা ঘটছে এবং বেশ ভোগান্তিতে পড়েছে। একই সঙ্গে বারবারই যে অভিযোগটা করা হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, মূলত সারা বছরই কোনো কাজ করা হয় না। যখন মূলত পানিটি যখন আসলে সড়কে জমে ঠিক তখন মূলত সিটি কর্পোরেশনের কর্তারা এসে তারা মূলত এই পানি নিষ্কাশনে কাজ করেই তারা তাদের দায়িত্ব শেষ করেন। এই অভিযোগটি কিন্তু বারবারই এসেছে। ফলে এই যেহেতু জলবদ্ধতার কারণে ভোগান্তি রয়েছে, মানুষের ক্ষোভও রয়েছে। উজ্জ্বল, রাতভর টানা বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসী, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। রোহিঙ্গা সংকট নিরসনে গৃহীত উদ্যোগগুলো অপর্যাপ্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই দেশটিকে এর সমাধান করতে হবে। রাতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে 7টি প্রস্তাব তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত প্রত্যাবাসনের কাজ শুরু করাই একমাত্র সমাধান। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদনে বিস্তারিত। কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে উঠে আসা তরুণ সাইয়েদ আলা জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের প্রথম শিক্ষার্থী হিসেবে এখন পড়ছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়। 8 বছর আগে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে মিয়ানমার থেকে টেকনাফে আশ্রয় নেয় এই তরুণ বাংলাদেশের উদ্যোগে জাতিসংঘ আয়োজিত বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বর্ণনা করলেন আরাকান আর্মির অত্যাচারের কথা। Our hearts cry to see the brutality of military you face every day. Where is justice for Rohingya? The UN must mobilize resources to empower Rohingya. Long live Arakan! সমস্যা সমাধানে বিশ্বকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান রোহিঙ্গা তরুণ। We hope that international pressure, international law would end the impunity. But our suffering continues. The time to act is now. The lives of hundreds of thousands of Rohingya depend on the decision you make in this assembly. রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রথমবারের মতো এত বড় পরিসরের সম্মেলনে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনীতিবিদ, কূটনীতিক ও মানবাধিকার কর্মী। অনুষ্ঠানে কথা বলেন মিয়ানমার ও চীন সহ প্রায় 150 দেশের প্রতিনিধি। I thank Professor Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of Bangladesh, for his leadership and for his commitment to finding a lasting solution. Yet, despite enormous challenges, Bangladesh continues to host them, setting an example to the rest of the world. The international community must fulfill its duty to protect refugees. For the Security Council to refer the whole situation in Myanmar to the International Criminal Court. Finally, we need to heed the Rohingyas' calls for peace and freedom.
জাতিসংঘ সদর দফতরের অ্যাসেম্বলি হল রুমের সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট বার্তা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শিকার বাংলাদেশ, প্রভাব পড়ছে দেশের আর্থিক, সামাজিক ও পরিবেশের উপর। Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7টি প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত প্রত্যাবর্তনের কাজ শুরু করাই এই সংকটের একমাত্র সমাধান, যা শুরু করতে হবে মিয়ানমারকেই। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে গৃহীত জাতিসংঘের উদ্যোগগুলো অপর্যাপ্ত, যাতে আন্তর্জাতিক তহবিল উদ্বেগজনকভাবে ঘাটতির মুখে পড়েছে। Mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Mobilize donor contribution to fully fund the joint response plan. সম্মেলনে প্রধান উপদেষ্টা ছাড়াও বাংলাদেশ থেকে উপদেষ্টা পরিষদের 2 সদস্য ও এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারাও অংশ নেন। জাতিসংঘ আয়োজিত এই রোহিঙ্গা সম্মেলনে বিশ্ব সম্প্রদায়ের সামনে রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা 7টি সুনির্দিষ্ট বার্তা প্রদান করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছে তার সমাধানে শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছে মিয়ানমারের জন্য, তাই এই সংকট সমাধান করতে মিয়ানমারকে সবার আগে এগিয়ে আসতে হবে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মিয়ানমারের প্রতিনিধি থাকলেও প্রত্যাবাসন নিয়ে তাদের বক্তব্য ছিল অস্পষ্ট। আর এই বিষয়টিকেই উদ্বেগ হিসেবে দেখছেন রোহিঙ্গাদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশ্লেষকরা। তাদের মতে এখন রাজনৈতিক চাপ ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। The plight of Rohingyas continues. জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই সম্মেলনে রোহিঙ্গা সংকট ছিল আলোচনার মূল বিষয়। মিয়ানমার, বাংলাদেশ, চীন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন এই গুরুত্বপূর্ণ আয়োজনে। International funding faces alarming shortfalls. সম্মেলনে অংশ নিয়ে রোহিঙ্গা ইস্যুতে কাজ করা সংস্থা হিউম্যান কনসার্ন ইউএস-এর সিইও মাসুম মাহবুব বলেন, এই সম্মেলন এক ধরনের ইতিবাচক উদ্যোগ হলেও বাস্তব সমাধানে তিনি এখনও আশাবাদী হতে পারছেন না। মিয়ানমারের বক্তব্য নিয়েও হতাশ তিনি। বলেন, প্রত্যাবাসন প্রসঙ্গে মিয়ানমারের বক্তব্য ছিল অস্পষ্ট। মিয়ানমারের প্রতিনিধির বক্তব্য যদি শুনে থাকেন, আপনি দেখবেন যে তারা কিন্তু বলছে যে তারা পজিটিভ, কিন্তু আবার সাথে সাথে তারা বলছে ইটস এ লং প্রসেস, সো মেনি কমপ্লিকেসি। সো তারা মানে সমাধানের চেয়ে যে এখানে ব্যাপক সমস্যা, এই যে লঙ্গার টার্ম প্রবলেম, ওই দিকেই বারবার ইঙ্গিত করছিল মিয়ানমার। রোহিঙ্গা ক্যাম্পে লাখো মানুষের দিন কাটছে চরম অনিশ্চয়তার মধ্যে। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ না থাকায় তৈরি হচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। তারা যদি শিক্ষা ও জীবিকার সুযোগ না পায়, ভবিষ্যতে তারাই নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, মত স্বয়ং ক্যাম্পে বড় হওয়া সাইফুল্লাহ। রোহিঙ্গা ক্যাম্পে আমার আত্মীয় স্বজন ফ্যামিলি সব আছে, ওদের অবস্থা আছে মোটামুটি যেরকম রোহিঙ্গারা থাকে ওরকমই আছে। যারা এরকম করতেছে আমাদেরকে এটা সম্ভব না, ওইটা সম্ভব না এরকম বলে যদি আরও 30 বছর থেকে যায়, এটা বাংলাদেশের জন্য একটা ক্ষতিকর হবে। কারণ যারা বাচ্চারা বাংলাদেশে বড় হচ্ছে রোহিঙ্গা, ওরা রেডিক্যালাইজ সিচুয়েশনে চলে যাবে, তখন আরও প্রবলেম হয়ে যাবে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে মিয়ানমার ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের বারবার আলোচনার টেবিলে আনার তাগিদ দিয়েছেন কেউ কেউ। Well, it has to start with dialogues. Right now, there's not enough dialogues and discussion happening amongst the leaders. It has to be with the government, private, public, NGO. আমাদের মতো যারা চ্যারিটিতে আমরা অনেকদিন ধরে রোহিঙ্গাদের নিয়ে কাজ করতেছি, আমাদের সবাইকে একসাথে টেবল করে অনগোয়িং ডায়ালগ হতে হবে that works for the Rohingya population. এই আলোচনার মাঝেই প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন শিশু, বেড়ে উঠছে এক প্রজন্ম যাদের ভবিষ্যৎ এখনও অস্পষ্ট।
ফলে রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক নয়, এটি এখন একটি আন্তর্জাতিক নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যু। গণহত্যা শুরুর 8 বছর হয়ে গেলেও এখনও দুঃখ কষ্ট রয়ে গেছে রোহিঙ্গাদের। এই অবস্থায় আন্তর্জাতিক তহবিলেও মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। এমন অবস্থায় এই উচ্চ পর্যায়ের সম্মেলন আলোকবর্তিতা হয়ে দেখা দিয়েছে রোহিঙ্গাদের জন্য। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিএনপি জামায়াতের বাইরে রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান ঘটাতে চায় এনসিপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পার্টি, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। অপেক্ষাকৃত তারুণ্য নির্ভর এসব দলের শীর্ষ নেতারা দাবি করেছেন তাদের জোট হবে মধ্যম পন্থার। তবে বাংলাদেশে এরই মধ্যে মধ্যম ধারার রাজনীতি চর্চা আছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে নতুন করে মধ্যম পন্থার রাজনৈতিক জোট কতটা পথ পাড়ি দেবে সেই উত্তর খুঁজেছেন হোসেন জাহিদ। মধ্যমপন্থার রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে 28 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে 24-এর অভ্যুত্থানের সংগঠকদের রাজনৈতিক দল এনসিপি। রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে এই মধ্যমপন্থার সূচনা করতে চায় বলে জানিয়েছিলেন তারা। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। একই ধ্যান ধারণায় বিশ্বাস রাখে এমন দলগুলোর সাথে জোটভুক্ত হওয়া যায় কিনা সেই লক্ষ্যে সম্প্রতি দলের ভেতরে বাইরে জোর আলোচনা চলছে। এই যারা আমরা একই আদর্শভিত্তিক বাংলাদেশ পন্থার রাজনীতিটা করছি, আমাদের জায়গা থেকে আমাদের একসাথে একটা যদি মুভ হয়, এটা জনগণের প্রত্যাশা তাদের জায়গা থেকে। সো আমরা সেই জায়গায় কাজ করছি। এটা এখন ইলেকটোরাল অ্যালায়েন্সে যাবে না অন্য কোনো ফরম্যাটে যাবে নাকি ইউনাইটেড হওয়ার দিকে যাবে, এটা সামনের নির্বাচনের অনেক ইকুয়েশন এবং সিচুয়েশন সেটা নির্ধারণ করে দিবে। আলাদা আলাদা করে নিজের এই ক্ষেত্রে নির্বাচন কেন্দ্রিক যে শক্তি এটা প্রদর্শনের চেয়ে আমরা একসাথে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমরা মনে হয় এখানে বেটার একটা রেজাল্ট পেতে পারি। গত 18 এবং 29 সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন সমমনা দলগুলোর নেতারা। এনসিপি ছাড়াও সেই বৈঠকে অংশ নেয় গণসংহতি আন্দোলন, গণ অধিকার পার্টি, এবি পার্টি সহ গণতন্ত্র মঞ্চের আওতাভুক্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তির আবির্ভাব নিয়ে এক ছাতার নিচে আসার ব্যাপারে ইতিবাচক তারা। আমরা একটা জনগণের স্বার্থের জোট গঠন করতে চাই, যেটা জনগণের পক্ষে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক অর্থনৈতিক সামাজিক কর্মসূচি তারা আনতে পারবে, যেখানে মানুষের অধিকার এবং সুযোগের সমতা প্রতিষ্ঠা হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পরে একটা মধ্যপন্থার রাজনীতির কিন্তু সংকট ঘনীভূত হয়েছে। একদিকে বিএনপি, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইসলামিকদের এক ধরনের উত্থানের কথা অনেকে বলছে। আওয়ামী লীগের এই শূন্যতা যাতে নতুন একটা শক্তির দ্বারা পূরণ হয়, কারণ রাজনীতিতে শূন্যতা এটা কোনোভাবেই আসলে ভালো ফলাফল বয়ে আনবে না। অবশ্য মধ্যমপন্থার রাজনীতি বলতে এই দলগুলো যেসব সূচনা করতে চায়, বিএনপি দীর্ঘদিন সেই ধারার রাজনীতি করে আসার দাবি করে আসছে। এমনকি জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতেও অনেকটা মধ্যমপন্থার আঁচ পাওয়া যায়। এজন্য বিএনপি জামাতের বাইরে মধ্যমপন্থা নামে নতুন জোটের উত্থান কতটুকু সফল হবে তা পরিষ্কার হবে শেষ পর্যন্ত এসব দলগুলোর কর্মসূচি ও ইস্যু ভিত্তিক বার্তা থেকে। তেমনটাই মনে করেন এই অধ্যাপক। তাদের যে সাম্প্রতিক অভিজ্ঞতা, বিরাট একটা তরুণ জনগোষ্ঠীর মনোভঙ্গি বুঝতে পারার তাদের যে সক্ষমতা, সেটা আমি মনে করি যে তাদের একটা বড় শক্তি। এখন তারা আসলে আদর্শিকভাবে বা দলীয় উদ্দেশ্যের ব্যাপারে, কর্মসূচির ব্যাপারে কতটা একমত, সেটাই হয়তো একটা বড় প্রশ্ন থাকতে পারে। কিন্তু এর বাইরে উঠে তারা যদি একটা মধ্যম পন্থার রাজনীতিতে বাংলাদেশে এগিয়ে যেতে চায় এবং যে সমস্ত দলগুলো মধ্যম পন্থার রাজনীতি করতে চায়, তাদের মধ্যে তারা একটা যোগসূত্র হিসাবে কাজ করতে পারে বলে আমার মনে হয়। মধ্যমপন্থার আদর্শ দলগুলোর নেতারা কতটুকু ধারণ করছেন সেটাও জোটের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলেও মত দিয়েছেন তিনি। এরা যদি মধ্যমপন্থী বলে নিজেদের দাবি করেন, তাহলে বলতে হবে যে তারা চিন্তা চেতনায় তারা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক, তারা ধর্ম বলেন বা অন্য ভিত্তিক যে আধুনিক কাঠামোগুলো আছে তার যে মৌল জায়গাগুলো, সেই জায়গাগুলো একটা মধ্যমপন্থা তারা অবলম্বন করেন। হোসেন জাহিদ, এখন ঢাকা। একটা বিশেষ আদর্শ। পাহাড়কে অস্থিতিশীল করার বড় ধরনের পরিকল্পনার অংশ হিসেবে খাগড়াছড়িতে সংঘর্ষ ও সহিংসতা চালিয়েছে পাহাড়ি একটি সশস্ত্র সংগঠন, যার তথ্য প্রমাণ পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী, যার লক্ষ্য ছিল আগামী নির্বাচনের আগে 3 পার্বত্য জেলাকে সহিংস রূপ দেয়া।
পরিকল্পনার অংশ হিসেবে সেদিন বহিরাগতদের জড়ো করা হয় গুইমারায়, চালানো হয় তাণ্ডব, লুটপাট। তবে আপাতত সহিংসতা থামলেও আগামীতে আবারও শুরু হওয়ার আশঙ্কায় পাহাড়ে বড় ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিতে শুরু করেছে সেনাবাহিনী ও বিজিবি। হোসেন জেদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। কিশোরী ধর্ষণের বিচার চেয়ে এক সপ্তাহ ধরে খাগড়াছড়িতে সমাবেশ, মোড়ে মোড়ে পিকেটিংয়ে ধীরে ধীরে উত্তপ্ত হয় পরিবেশ। ২৮ সেপ্টেম্বর শুরু হয় বড় ধরনের সংঘর্ষ। ড্রোন ফুটেজে ধরা পড়ে গুইমারায় সংঘর্ষ ও আগুনের ঘটনার বিস্তারিত। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা বলছেন, সেদিন পরিকল্পিতভাবে জড়ো করা হয় বহিরাগতদের। কয়েক কিলোমিটার দূর থেকেও আসেন কিশোর যুবকরা। পাড়ার লোকজনের কাছে যারা ছিল অচেনা অজানা। এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষে আগুন দেয়া হয় বসতঘর, দোকানপাটে। এ সময় প্রায় ১৫০ রাউন্ড গুলি চালায় একটি পাহাড়ি সংগঠনের সশস্ত্র যুবকরা, এমন দাবি সেনাবাহিনীর। চালানো হয় লুটপাট। পাহাড়ি রাজনীতির বলি হয়ে মাঝখানে সর্বস্ব হারান সাধারণ কিছু মানুষ। খোলা মাঠে আছে, উপরে আছে, গাছের নিচে, গাছের ছায়াতে আছে, কারো আত্মীয়র বাড়িতে, কারো পাশের বাড়িতে আছে। প্রচুর আতঙ্কে আছে। আমার দোকানপাট সব পড়ে যায়, গাড়ি বাড়ি নেই, কিছু নেই। গাড়ি একটা ছিল, গাড়ি মোটরসাইকেলটাও পড়ে গেছে, শেষ। পার্বত্য এলাকা যে অবৈধ অস্ত্র এবং বছরে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, আমরা চাচ্ছি এগুলো নির্মূল করা হোক। অবৈধ অস্ত্রগুলো যদি পাহাড় থেকে নির্মূল করা হয়, পাহাড় 100% শান্তি আসবে। এই ক্যাম্পগুলো যখন ছিল তখন আপনার এই যে পাহাড় শান্ত ছিল, নিরাপত্তার বিষয়টাও ভালো ছিল, পাহাড়ি বাঙালির সম্প্রীতিটাও ভালো ছিল। ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসীদের বিভিন্ন দেশীয় অস্ত্রসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত পার্বত্য দলগুলোর হাতে অপহরণ হয়েছে ৩৩২ জন, নিহত হয়েছে ১২৪ জন, আহত আরও অনেকে। এবারের ঘটনাও গভীর ষড়যন্ত্র ও বড় একটি পরিকল্পনার অংশ ছিল, যার লক্ষ্য ছিল পাহাড়কে অস্থিতিশীল করা ও সামনে দেশের নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করা, এমন দাবি সেনাবাহিনীর। শুধু তাই নয়, সামনে দিনে ৩ পার্বত্য জেলা ঘিরে সহিংসতা বাড়তে পারে এমন আশঙ্কা তাদের। আমি বলতে পারি, রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা এই ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন, এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। আগামীতে পরিস্থিতি মোকাবেলায় পুরো জেলায় শক্ত অবস্থান নিয়েছে সেনাবাহিনী, বিজিবি। সহিংসতায় একটি পক্ষের জড়িত থাকা, ইন্ধন দেয়া ও পরিকল্পনা বাস্তবায়নের তথ্য প্রমাণ মিলেছে। আমরা সজাগ আছি। আমাদের আভিযানিক যে কর্মকাণ্ড, আমরা সকল আভিযানিক কর্মকাণ্ড সম্পূর্ণ সুন্দরভাবে করে যাচ্ছি, এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমাদের এই পার্বত্য এলাকার যেই শান্তি, সম্প্রীতি এবং শৃঙ্খলা, সেটা আমরা অবশ্যই বজায় রাখব। গত বছর খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে আগুনে পুড়ে যায় পুরো বাজার। 1 বছর পর একই ঘটনা হয় গুইমারায়। বছর বছর এমন দাঙ্গায় আঞ্চলিক দলগুলো আধিপত্য জানান দিলেও নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের বরণ করছে পাহাড়ি শহর রাঙামাটি। এরই মধ্যে সরকারি পর্যটন হলিডে কমপ্লেক্সের 90% এবং বেসরকারি আবাসিক হোটেল মোটেলে 70 থেকে 80% বুকিং হয়েছে। সব মিলিয়ে এই ছুটিতে দৈনিক গড়ে 1.5 কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা খাত সংশ্লিষ্টদের। জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে বিস্তারিত। প্রকৃতিপ্রেমীদের কাছে বরাবরই আকর্ষণীয় পাহাড়, ঝর্ণা আর হ্রদের শহর রাঙামাটি। দিগন্ত বিস্তৃত সবুজে মোড়ানো প্রাকৃতিক দৃশ্য দেখতে রাঙামাটিকে বেছে নেন তারা। তাই এবার রাঙামাটিতে আসবে হাজারো পর্যটক। দুর্গাপূজার ছুটিতে আসা পর্যটকদের বরণে ব্যস্ত ব্যবসায়ীরা। এরই মধ্যে রাঙামাটি, কাপ্তাই ও সাজেকের হোটেল রিসোর্টগুলোতে 70 থেকে 80% বুকিং হয়েছে। পর্যটকদের আকর্ষণে আগেই 40% পর্যন্ত ছাড়ের ঘোষণা দেয় বেসরকারি আবাসিক হোটেলগুলো। পূজার ছুটিতে ভালো ব্যবসার আশা ব্যবসায়ীদের। এখন যে ছুটিটা আসছে সামনে, মোমবার ছুটি, ওইখানে অনেক টুরিস্ট আসবে, ওই সময় একটু ভালো করে ভিসা কেনা হবে, মনে হয় বিক্রি হবে।
একটু বাউন্সের হবে মনে হয়। ৬৩তে আমরা আশা করতেছি আমাদের নৌকাগুলি ভাড়া হবে, আর আমাদের বিভিন্ন স্পটের টুরিস্টরা আপনার নিরাপত্তার সহিত আপনার ওই নৌভ্রমণ করে আসতে পারবে। আমরা গেস্টের জন্য 40% একটা ডিসকাউন্ট দিয়ে আমরা রুমের বুকিং নিচ্ছি, আর আশা করছি আমরা ভালো টুরিস্ট পাবো। 1, 2, 3 তারিখ আমার প্রায় 70% বুকিং কমপ্লিট, এবং বুকিংয়ের ক্ষেত্রে আমরা একটা ডিসকাউন্টও রাখছি দুর্গাপূজা উপলক্ষে। সেটার জন্য আমরা যারা অ্যাডভান্স বুকিং করতেছে তাদের জন্য 20% ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি। পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানায় জেলা পুলিশ। একসাথে সমন্বিতভাবে কাজ করে আমরা এই এলাকায় যারা বেড়াতে আসবে, ভ্রমণ পিপাসু লোকজন যারা আছেন, এই ধরনের টুরিস্টদের বলছি আপনারা আসেন, আমাদের সাধ্যমতো আমরা আন্তরিকভাবে আপনাদের পাশে থাকব। জেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা 55টি হোটেল মোটেল ও 17টি ইকো রিসোর্ট সহ কাপ্তাই ও সাজেকে ছোট বড় শতাধিক রিসোর্ট রয়েছে। এসব হোটেল রিসোর্টে রয়েছে প্রায় 10,000 মানুষের রাত্রি যাপনের ব্যবস্থা। সব মিলিয়ে এই ছুটিতে দৈনিক গড়ে 1.5 কোটি টাকার বাণিজ্য হওয়ার আশা খাত সংশ্লিষ্টদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। জানাবো দুর্গোৎসবের খবর। আজ মহানবমী। এই দিনে দেবী চণ্ডীকে মহিষাসুরের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হন এবং তাকে বধ করেন। তাই দিনটি ঘিরে রয়েছে নানা আনুষ্ঠানিকতা। ঢাকেশ্বরী মন্দির থেকে পূজার খবর জানাতে যুক্ত আছেন তানজিলা খান মিম এবং মাগুরা থেকে বিশ্বজিৎ বাপি। শুরুতেই ঢাকেশ্বরী মন্দিরের চিত্র জানব তানজিলা খান মিমের কাছ থেকে। মিম, বৃষ্টিবিঘ্নিত সকালে ভক্তদের কেমন উপস্থিতি দেখছেন, আর মহানবমীতে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? উজ্জ্বল, বৃষ্টি বিঘ্নিত সকালে একটু বিড়ম্বনার শিকার হয়তো হতে পারে ভক্তদের, কারণ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা সেই সংবাদ খবরেও দেখছিলাম। তো সেই জায়গা থেকে হয়তো একটু বেগ পেতে হবে আসছে, তবে ভক্তরা আসবেনই এটি নিশ্চিতভাবে বলতেই পারি, কারণ আজ শারদীয় দুর্গোৎসবের অন্তিম দিন বলা যেতে পারে। ষষ্ঠী থেকে যেই শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছিল মহাসমারোহে, সেটি ষষ্ঠীর সপ্তমী অষ্টমী পেরিয়ে আজ নবমী, অর্থাৎ শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন। আজ এই জন্য বলছি দেবী দুর্গাকে দেখতে সনাতন ধর্মাবলম্বীদের আসতেই হবে, কারণ আর মাত্র একটি দিন রয়েছে। দেবী দুর্গা এই একটি দিন থাকবেন এবং তারপর কিন্তু আগামীকাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে এবছরের শারদীয় দুর্গোৎসব শেষ হবে। মহানবমীর আনুষ্ঠানিকতা জানতে চাচ্ছিলেন। আনুষ্ঠানিকতা যদি শুরু থেকে বলি তাহলে কিন্তু বলতে হবে গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে, কারণ অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির শুরুর 24 মিনিট, এই যে পুরো সময়টুকু, সেই সময়টুকু জুড়ে সন্ধ্যাবেলায় সন্ধি পুজো হয়েছিল গতকাল, এবং সেই সন্ধি পূজা থেকেই কিন্তু মহানবমীর শুরুটা হয়ে গিয়েছিল। এবং আপনি যেটি বলছিলেন যে এই যে শারদীয় দুর্গোৎসবের মধ্যে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজকের দিনে মূলত দেবী দুর্গা যুদ্ধে মহিষাসুর এবং তার যেই 3 যোদ্ধা ছিল চণ্ড, মুণ্ড এবং রক্তবীজ, তাদেরকে বধ করেন। এবং এই যে তিনি যখন বধ করেছিলেন তখন তিনি একদমই ক্রোধে কালো বর্ণ রূপ ধারণ করেছিলেন। সেই রূপটির পূজা করা হবে আজকে, অর্থাৎ চামুণ্ডা দেবীর পূজা করা হবে আজ এই দেবী দুর্গাকে। কিছুক্ষণ পরে সকাল 9টা নাগাদ সম্ভবত, হয়তো তিথি অনুযায়ী যারা পুরোহিত রয়েছেন তারা বলছিলেন তারা এই পুজোটি শুরু করবেন। প্রতিদিনের মতোই কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়েই নবমীর সকালটি শুরু হবে। এবং এই যে সকালটি শুরু হয় সেই সকালে এই কল্পারম্ভ পূজা এবং বিহিত পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার কাছে প্রতিজ্ঞা করা হয়। এই যে তিনি বাবার বাড়িতে এসেছেন, ভক্তরা যারা রয়েছেন তার পূজা অর্চনার একদমই প্রতিজ্ঞা করে যে ঠিকঠাকভাবে তারা করবেন, সেই জায়গা থেকে কিন্তু প্রতিদিন সকালে এই পূজাটি হয়ে থাকে। তার বাইরে গিয়ে ভক্তরা আজ প্রাণ ভরে দেবী দুর্গাকে দেখে নেবেন, অনেক অনেক আনন্দ করবেন। এবং যারা আসলে যাদের কাছে শারদীয় দুর্গোৎসব মানে মণ্ডপে মন্দিরে ঘুরে বেড়াবেন, দেবী দুর্গার দর্শন নেবেন, তারা এই জিনিসটা আরও একটু বেশি করে করবেন। যে এই মন্দিরগুলোতে যেতে পারেননি সময়ের অভাবে, তারা হয়তো আজকে যাবেন। সেখানে বৃষ্টি কিছুটা বাধা যদিও হয়ে দাঁড়ায়, সেটিকে আসলে পেরিয়ে যাবেন ভক্তরা, কারণ কয়েকজন ভক্তরা যারা
আসছিলেন তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আজকে এত কম মানুষ কেন বা মানুষ কখন বাড়বে, তখন বলছিলেন হয়তো বৃষ্টি তো, কিন্তু একটু পরেই দেখবেন মানুষ আসবে। যত যাই হোক, শারদীয় দুর্গোৎসব তো বছরে একবার আসেন, দেবী দুর্গা একবার আসেন বাবার বাড়িতে, সেই সময়টুকু ভক্তরা চান যতটুকু সম্ভব দেবী দুর্গার কাছাকাছি থাকতেন। তবে দেবী দুর্গা কিন্তু ভক্তদের মাঝে জাগ্রত অবস্থায় সারাক্ষণই থাকেন, শোনেন তাদের প্রার্থনা। উজ্জ্বল, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নবমীর সবশেষ। এবার যেতে চাই মাগুরার তাঁতিপাড়া মন্দির থেকে যুক্ত আছেন বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে? উজ্জ্বল, মাগুরায় কিন্তু মহা ধুমধামে কিন্তু যে শারদীয় দুর্গাপূজার উৎসব, কিন্তু এই উৎসবটা কিন্তু আয়োজন চলছে এবং গতবারের তুলনায় এবছর কিন্তু মাগুরায় প্রায় ৮০টি পূজা মন্দিরে পূজা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবছর মাগুরায় কিন্তু ৬১১টি পূজা মন্দিরে পূজা হচ্ছে এবং প্রত্যেকটা পূজাই কিন্তু খুব আড়ম্বরে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি মাগুরার অন্যতম যে পূজা মন্দির মাগুরা তাঁতিপাড়া সার্বজনীন পূজা মন্দিরে। এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, ভোর থেকেই কিন্তু ভক্তরা উলুধ্বনি, শঙ্খ এবং ঢাকের বাজনার মধ্য দিয়ে তারা কিন্তু পূজার যে প্রস্তুতি, নবমী পূজার যে প্রারম্ভিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কিন্তু শেষ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা নারী তারা কিন্তু ফুল, বেলপাতা এবং যে সুগন্ধি ধূপ, আগরবাতি সহ বিভিন্ন যে পূজার যে আনুষ্ঠানিক যে সজ্জা, সেইগুলোর কাজ কিন্তু তারা করে চলছে। এবং তারা পূজা কমিটির সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, আজ নবমী, প্রত্যেকটা পূজায় কিন্তু এই পূজা মন্দিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই পূজা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এখনো কিন্তু প্রায় অর্ধশত পুণ্যার্থী তারা যে পুণ্যার পাবার জন্য কিন্তু ভোর থেকেই এই মন্দিরে কিন্তু হাজির হয়েছে। এবং ৯টার পর থেকে পুরোহিত কিন্তু এই পূজার যে অঞ্জলি প্রদান করবেন এবং সেখানে কিন্তু প্রায় ৩ শতাধিক মানুষ কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু অঞ্জলি প্রদান করবেন এবং অঞ্জলি প্রদানের পরে এখানে রয়েছে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যার পরে এখানে যা আরতি প্রতিযোগিতা, এই আরতি প্রতিযোগিতা কিন্তু রয়েছে। সবকিছু মিলিয়ে যে মাগুরা তাঁতিপাড়া যে পূজা মন্দির, এই পূজা মন্দির কিন্তু সারা দিন কিন্তু বিভিন্ন কর্মসূচি কিন্তু করে চলছে এবং তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল মাগুরা তাঁতিপাড়া পূজা মন্দির থেকে নবমী পূজার সর্বশেষ। উজ্জ্বল, শারদীয় দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশি ও ভারতীয় সনাতনী প্রবাসী থাকার কারণে প্রতি বছর দেশটির বিভিন্ন প্রদেশে দুর্গাপূজা উৎসবে পরিণত হয়। বাংলাদেশি সনাতনী প্রবাসীরা গভীরভাবে এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত হন। এবার আমিরাতে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা 10টি পূজা মণ্ডপ তৈরি করেছেন। বিস্তারিত প্রতিবেদনে। স্থানীয় অনুমতি নিয়ে এবারও সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে দুর্গাপূজার বড় আয়োজন করেছে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ। ঢাকের বাদ্য আর উলুধ্বনি, বাংলাদেশ ও ভারতীয় সনাতনী প্রবাসী ভক্ত, পূজারী ও দর্শনার্থীদের আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে পূজা প্রাঙ্গণ। যেন পৃথিবীতে এই ধরাধামে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির স্থাপন করে সবাই মিলে আমরা আমাদের এই আনন্দ উৎসব পালন করতে পারি। আমাদের এক অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি, যেখানে আমরা সবাই মিলে একসাথে সব ধর্মের মানুষের মঙ্গল কামনা করি। দেশটিতে এবার বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা 10টি পূজা মণ্ডপ তৈরি করেছেন। আল আইন ও শারজায় 3টি করে, আজমানে 2টি, আবুধাবি ও ফুজাইরায় তৈরি করা হয়েছে 1টি করে মণ্ডপ। এসব মণ্ডপে 5 দিন ব্যাপী চলবে পূজার আয়োজন। সংশ্লিষ্টরা বলছেন 2 মাস আগে থেকে শুরু হয়েছে পূজার প্রস্তুতি।
দেশটির বিভিন্ন প্রদেশে থাকা সনাতন ধর্মাবলম্বীদের ভাগ করে দেয়া হয়েছে কর্মপরিকল্পনা, যে কারণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সমগ্র আমিরাতে। আমরা প্রবাসীরা সবসময় অনেক কষ্ট এবং অনেক স্ট্রেসের মধ্যে থাকি। এই দুর্গাপূজার মাধ্যমে প্রবাসীরা যারা এখানে আছেন সংযুক্ত আরব আমিরাতে, তারা এই 5 দিন একটু আনন্দ করতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা সবসময় করে থাকি। আমরা চেষ্টা করি আমরা দেশে যেভাবে পুজো করি একটা মেলা এবং একটা মিলন মেলা পরিণত হয়। আয়োজকরা জানান, গত বছরের তুলনায় এবার আজমানে আরও বড় প্রতিমা তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রদেশ থেকে প্রতিদিন এখানে আসছেন হাজারো প্রবাসী। উৎসব ঘিরে 10,000 লোকের প্রসাদও বিতরণ করা হচ্ছে প্রতিদিন। মরুর বুকে একখণ্ড সাম্প্রদায়িক বাংলাদেশ যদি দেখতে চান, তাহলে আমি সাদর আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের পুজোতে আসুন, পুজো উপভোগ করুন। পূজা মণ্ডপের পাশেই বসানো হয়েছে অস্থায়ী কিছু স্টল। এসব স্টলে চলছে খাবার ও মিষ্টান্নের জমজমাট বেচাকেনা। দর্শনার্থীদের চাহিদা মতো পণ্যের যোগান রাখা হয়েছে এখানে। আগামী 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের এই উৎসব। এখন বিশ্ব। আফগানিস্তানে ইন্টারনেট সেবা বন্ধে চরম ভোগান্তিতে দেশটির বাসিন্দারা। শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী এমনকি অনলাইন উদ্যোক্তারাও চ্যালেঞ্জের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ইন্টারনেট না থাকায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কাবুলের বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। 2021 সালে ক্ষমতা নেয়ার পর তালেবানের অনেক কর্মকাণ্ড আশ্চর্য করেছে আফগানবাসীকে। এবার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে ফের সমালোচনার মুখে পড়েছে দলটি। গত কয়েকদিন ধরেই আফগানিস্তানে ধাপে ধাপে ইন্টারনেট সেবা বন্ধ করেছে তালেবান সরকার। শুরুতে পর্নোগ্রাফি সহ অর্থনৈতিক কার্যক্রম থেকে আফগানিস্তানের নাগরিকদের হেফাজত রাখতে ফাইবার অপটিক ইন্টারনেট বন্ধ করে তারা। এরপর তাদের হস্তক্ষেপে মোবাইল ইন্টারনেট সেবাও পুরোপুরি অন্ধকারের মুখে। এতে করে বহির্বিশ্বের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন আফগানিস্তানের। ডিজিটাল এই যুগে ইন্টারনেট সেবা বন্ধে চরম ভোগান্তিতে আফগানিস্তানের সাধারণ নাগরিকরা। স্কুল কলেজের শিক্ষার্থী সহ ব্যবসায়ী, সরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা থেকে শুরু করে সকলেই নানা ধরনের জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে। মুশকিল মারদুম জিয়াদ আছে। اما درس‌ها، پانتون، مکاتب، بخش‌های اداری و دولتی همش به اینترنت تعلق داره. دیگه اینترنت قطع شده، بسیار مشکلات‌ها رو به بار آورده. تکنولوژی بسیار پیشرفته شده. دولت همین تقاضا رو داره که اینترنت‌ها رو پس اعلام کنه. তালেবান সরকারি পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতির মুখে সেখানকার নারী উদ্যোক্তারা, যারা ঘরের বাইরে কাজের সুযোগ না পেয়ে ঘরে বসেই অন্তত অনলাইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। এবার তাদের উপার্জনের সেই পথটাও বন্ধ হতে যাচ্ছে। ইন্টারনেট না থাকায় কাবুল সহ বেশ কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে আফগানিস্তানে। এতে চরম ভোগান্তিতে লাখ লাখ যাত্রী। তবে ইন্টারনেট সেবা বন্ধের বিষয়ে প্রাথমিকভাবে কোনো মন্তব্য করেনি তালেবান সরকার এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে কিছু জানায়নি তারা। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। ফিলিপিন্সের মধ্যাঞ্চলে শক্তিশালী 6.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় 150। স্থানীয় সময় মঙ্গলবার রাতে সেবু সিটির উপকূলে আঘাত হানে ভূমিকম্পনটি। আশেপাশের কয়েকটি শহরে অনুভূত হয় এই কম্পন। এ সময় ধসে পড়ে বহু ভবন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে অনেক এলাকা। বিভিন্ন সড়ক ও মহাসড়কে তৈরি হয়েছে ফাটল। সেবু শহরের প্রায় 10 লাখ মানুষের বসবাস। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। Residents in San Fernando face the reality of earthquakes. We extend our condolences to all those affected by this devastating earthquake. ইন্দোনেশিয়ার একটি নির্মাণাধীন স্কুলের ভবন ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে 38 জন। রয়টার্স জানায়, সোমবার দেশটির জাভা প্রদেশে সিদোয়ারজু শহরে ঘটনাটি ঘটে। এ সময় প্রার্থনা করছিলেন স্কুলের শিক্ষার্থীরা। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, স্কুল ভবনটির 4র্থ তলার নির্মাণ কাজ চলমান ছিল। সংস্থাটির অভিযোগ, ভিত্তি অনুযায়ী 4র্থ তলা সম্প্রসারণের কোনো
অনুমোদন নেই ভবনটির। এদিকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে ইন্দোনেশিয়ার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে 102 জনকে। যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা এড়াতে শেষ পর্যন্ত ব্যর্থ হলেন মার্কিন আইন প্রণেতারা। সিনেটে চূড়ান্ত ভোটাভুটিতে তহবিল পাশের পক্ষে ভোট পড়েছে 55 আর বিপক্ষে পড়েছে 45 ভোট। তবে অচলাবস্থা এড়াতে রিপাবলিকানদের প্রয়োজন ছিল 60টি ভোট। এর মধ্য দিয়ে কিছু সময় পরেই শুরু হচ্ছে মার্কিন সরকারের শাটডাউন। সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু সরকারি পরিষেবা। এদিকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন অচলাবস্থা কার্যকর হলে ব্যাপক হারে ছাঁটাই করা হতে পারে ফেডারেল কর্মীদের। এই শাটডাউনের জন্য ডেমোক্র্যাট আইন প্রণেতাদের দায়ী করেন তিনি। ওয়াশিংটনে এই অচলাবস্থা কতদিন স্থায়ী হতে পারে তা নিয়ে উদ্বেগে সবাই। একাধিক নাটকীয়তায় আবারও জমে উঠেছে বিসিবি নির্বাচন। হাইকোর্টের রায়ে 15 ক্লাব নির্বাচন থেকে ছিটকে যাবার পর নির্বাচনী প্রক্রিয়ায় এসেছে নতুন মোড়। এদিকে আব্দুল্লাহ আল ফুয়াদ প্রার্থিতা ফিরে পাওয়ায় ভোটের লড়াইয়ে নামতে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবিদিন ফাহিমকে। আরেক পরিচালক পদপ্রার্থী হাসিবুল আলম অভিযোগ তুলেছেন নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। ভোজবাজির মতো প্রতিদিনই রং পাল্টাচ্ছে বিসিবি নির্বাচন, আর সেই রং যেন মিরপুরের উইকেটের মতোই দুর্বোধ্য। হাইকোর্টের রায়ে নির্বাচনী প্রক্রিয়া থেকে ছিটকে পড়েছে 15 ক্লাব, যেখানে আছেন পরিচালক পদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকা ইফতেখার মিঠু ও ইসরাফিল খসরুর নামও। হাইকোর্টের আদেশ নির্বাচন কমিশনের কাছে না পৌঁছালেও প্রার্থিতা বাতিল হওয়া 3 পরিচালক প্রার্থী সহ মোট 5টি আপিলের বিপরীতে 2টি আপিল মঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। কোর্টের অর্ডার দেখে তারপরে আমাদের ব্যবস্থা নিতে হবে। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিলই করতে হবে। এদিকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবিদিন ফাহিমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিলেও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান প্রার্থিতা ফিরে পাওয়ায় ভোটের লড়াইয়ে নেমেই নির্বাচিত হতে হবে বর্তমান সভাপতি ও সিনিয়র সহসভাপতিকে। আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেইং ফিল্ডের আহ্বান জানিয়েছেন আব্দুল্লাহ আল ফুয়াদ। বিসিবির নির্বাচন নিয়ে সর্বপর্যায়ে যা কিছু ঘটছে, এখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশের ক্রিকেটের রক্ষার স্বার্থে সকলকে মিলেমিশে কিভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায় সেই লক্ষ্যে সবাই কাজ করবেন। তবে স্পর্শকাতর অভিযোগ তুলেছেন আপিলের পর প্রার্থিতা ফিরে পাওয়া রাজশাহীর হাসিবুল আলম। এই কাউন্সিলে যারা 5 জন একসাথে এখান থেকে সাদা একটা মাইক্রোবাসে বেরিয়ে চলে গেছে, তারপর থেকে তাদের প্রত্যেকের মোবাইল বন্ধ। তাদের সাথে আমি কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। এই লুকায়িতভাবে আছে, এদেরকে বের করার যদি কোনো পদ্ধতি থাকে তাহলে আমি সরকারকে বলবো এবং আপনাদের মাধ্যমে চাইবো যেন তাদেরকে বের করে সবার সামনে আনা হয়, তাহলে না আমরা ভোট চাইতে পারবো, নাহলে আমরা ভোট চাইবো কি করে। সব মিলিয়ে বিগত কয়েকদিনে নির্বাচনের উত্তাপ কমলেও নতুন করে বিসিবি নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে, যদিও শেষমেশ সুষ্ঠু নির্বাচনের দিকেই তাকিয়ে সবাই। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। শেষ করবো এখন সকাল। শিরোনামগুলো জানাবো আরো একবার। বৃষ্টি হলে জলাবদ্ধতা যেন রাজধানীবাসীর নিয়তি, সড়ক ডুবে চলাচলে ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ নগরবাসীর। রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে মিয়ানমারকেই, জাতিসংঘে প্রধান উপদেষ্টার 7 প্রস্তাব, প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগের আহ্বান। কয়েকটি দলের সমন্বয়ে আসছে মধ্যম পন্থার নতুন রাজনৈতিক জোট। কর্মসূচি ও ইস্যু ভিত্তিক বার্তায় নির্ভর করবে সফলতা, বলছেন বিশ্লেষকরা। খাগড়াছড়ির গুইমারায় বহিরাগত জড়ো করে চালানো হয় তাণ্ডব, নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করতেই সহিংসতা, বলছে সেনাবাহিনী। আফগানিস্তানে ইন্টারনেট বন্ধে চরম ভোগান্তি, বিপাকে শিক্ষার্থী, ব্যবসায়ী ও অনলাইন উদ্যোক্তারা, বন্ধ ফ্লাইট চলাচল।
এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।